প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। যদিও কত হয়ে গেছে, আমরা আজকে আলোচনা করব কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত কপোতাক্ষ নদ কবিতাটি। কপোতাক্ষ নদ এটি একটি চতুর্দশপদী কবিতা। আমরা সে সম্পর্কে পরে আলোচনা করব। কোন কবির কবিতা বুঝতে গেলে প্রথমেই সেই কবির জীবন দর্শনকে বুঝতে হয়। তাহলে চলো আমরা কপোতাক্ষ নদ কবিতাটি বোঝার আগে কবি মাইকেল মধুসূদন দত্তের জীবন নিয়ে একটু আলোচনা করি। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছেন 25শে জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে, এবং তিনি মৃত্যুবরণ করেছেন 29শে জুন 1873। তার পিতা রাজনারায়ণ দত্ত পেশায় ছিলেন একজন ভূস্বামী এবং আইনজীবী। এছাড়াও তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন মাত্র 18 বছর বয়সে 1842 খ্রিস্টাব্দে। মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি বলা হয় মেঘনাদ বধ কাব্যকে। মেঘনাদ বধ কাব্য, এছাড়াও তার আরো উল্লেখযোগ্য কিছু গ্রন্থ রয়েছে। তিলোত্তম সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, অবশ্য এটি একটি পত্রকাব্য, এবং ব্রজাঙ্গনা কাব্য ও দেশপ্রেম নিয়ে রচিত নানান চতুর্দশপদী কবিতার সমন্বয়ে চতুর্দশপদী কবিতা বলি। আমরা এখানে মাইকেল মধুসূদন দত্তের বিশেষ করে গ্রন্থগুলো দেখলাম। এখন আমরা তার জীবনী নিয়ে আলোচনা করব। যদি তোমরা মাইকেল মধুসূদন দত্তের জীবনীটা মনোযোগ সহকারে শোনো, তাহলে তার কপোতাক্ষ নদ কবিতাটি বুঝতে তোমাদের অনেক সহজ হবে। আমি আবার চলে যাই মাইকেলের জন্ম প্রসঙ্গে। মাইকেল যশোর জেলার সাগরদাড়ি গ্রামে 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা রাজনারায়ণ দত্ত পেশায় ছিলেন একজন ভূস্বামী এবং আইনজীবী। ছোটবেলা থেকেই মাইকেল মধুসূদন দত্ত ছিলেন অত্যন্ত বিলাসী। ছাত্র অবস্থা থেকেই তিনি বিলাসবহুল জীবনযাপন করেছেন। ইংরেজদের কৃষ্টি কালচার পোশাক পরিচ্ছদ বালক মাইকেল মধুসূদন দত্তকে প্রবলভাবে আকর্ষণ করে, যার ফলে ছোটবেলা থেকেই মাইকেল মধুসূদন দত্ত তার মনের মধ্যে একটি স্বপ্নকে লালন করতেন। সেটি হচ্ছে ইংরেজি সাহিত্যে তিনি একজন বড় কবি হবেন। কিন্তু তার পিতা রাজনারায়ণ দত্ত যখন মাত্র 18 বছর বয়সে তার বিয়ে দিতে চাইলেন, তখন মাইকেল মধুসূদন দত্ত মনে করলেন যে যদি এত অল্প বয়সে বিয়ে করা হয়, তাহলে ইংরেজি ভাষা ও সাহিত্যে তিনি বড় কবি হতে পারবেন না। তাই তিনি 1842 খ্রিস্টাব্দে, অর্থাৎ 18 বছর বয়সে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। মাইকেল মধুসূদন দত্তের পিতৃপ্রদত্ত নাম ছিল মধুসূদন দত্ত। আমি তারিখটা মিশিয়ে দিলাম। মধুসূদন দত্ত এটি ছিল তার পিতৃপ্রদত্ত নাম। যখন 1842 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে
দীক্ষিত হলেন, তখন তার নামের আগে মাইকেল শব্দটি যুক্ত হয়। অবশ্য এ সময় তিনি কলকাতার হিন্দু কলেজের ছাত্র ছিলেন। তো হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার পরে স্বাভাবিকভাবেই তিনি ত্যায্য পুত্রে পরিণত হন। কিন্তু তার পিতা শিক্ষিত ব্যক্তি ছিলেন বিধায় হিন্দু কলেজে তার পড়ার খরচ ত্যায্য পুত্র হওয়া সত্ত্বেও বা ধর্মান্তরিত হওয়া সত্ত্বেও রাজনারায়ণ দত্ত তার পড়াশোনার ব্যয়ভার নির্বাহ করেছেন। কিন্তু হিন্দু কলেজ পাশ করার পর থেকেই তার পিতা তার পড়াশোনার ব্যয়ভার নির্বাহ করা বন্ধ করে দেয়। এরপর মাইকেল মধুসূদন দত্ত কখনো বা শিক্ষকতা, কখনো বা নাট্যমঞ্চের সাথে যুক্ত থাকা, আবার কখনো বিভিন্ন পত্রিকার সঙ্গে যুক্ত থেকে তিনি তার জীবিকা নির্বাহ করেছেন। এরপর যখন আকস্মিকভাবে মাইকেল মধুসূদন দত্তের পিতা রাজনারায়ণ দত্ত মৃত্যুবরণ করেন, তখন তার আত্মীয় স্বজনেরা তাকে ধর্মান্তরিত হওয়ার কারণে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করেন। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত মামলা মোকদ্দমা করে পৈতৃক সম্পত্তি পুনরুদ্ধার করেন এবং ব্যারিস্টারি করার জন্য ইংল্যান্ডে চলে যান। তার সম্পত্তিগুলো জনৈক ব্যক্তির কাছে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা চুক্তির ভিত্তিতে ইজারা দিয়ে তিনি চলে যান ইংল্যান্ডে ব্যারিস্টারি করার জন্য। কিন্তু সেই ব্যক্তি মাত্র 3 মাস টাকা দেওয়ার পরেই মাইকেল মধুসূদন দত্তকে টাকা পাঠানো বন্ধ করে দেয়, যার ফলে বিলেতে তিনি অর্থকষ্টে পড়েন এবং তিনি অর্থ সাহায্য চেয়ে চিঠি লিখেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে। তোমরা হয়তো জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 1820 খ্রিস্টাব্দে, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের মাত্র 4 বছরের বড় ছিলেন তিনি। এছাড়াও তিনি দয়ার সাগর, দানের সাগর নামে পরিচিত ছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তকে অর্থ সাহায্য পাঠিয়েছিলেন এবং সেই অর্থেই তিনি দেশে ফিরে আসেন এবং তার পৈতৃক সম্পত্তির সুব্যবস্থা করে পুনরায় ইংল্যান্ডে চলে যান। ব্যারিস্টারি সম্পূর্ণ করে তিনি কলকাতায় এসে আইন ব্যবসায় নিয়োজিত হন। কিন্তু আইন ব্যবসায় তিনি খুব ভালো লাভ করে উঠতে পারেননি। এর মূলে ছিল তার বিলাসবহুল জীবনযাত্রা। বিলাসবহুল জীবনযাত্রার কারণে তিনি ওকালতিতে পেরে উঠতে পারলেন না। এর মধ্যে আরেকটু কথা বলে নেওয়া প্রয়োজন। যদিও 18 বছর বয়সে মাইকেল মধুসূদন দত্তের পিতা বিয়ে দিতে চাইলেও তিনি শুধুমাত্র বিয়েকে এড়ানোর জন্যই ধর্মান্তরিত হন। অবশ্য বিয়েকে এড়ানোর জন্য বললে ভুল হয়, যে ইংরেজি ভাষা ও সাহিত্যে বড় কবি হওয়ার উদ্দেশ্যে এবং বিয়েকে উপেক্ষা করার জন্য তিনি ধর্মান্তরিত হয়েছিলেন। পরবর্তীতে রেবেকা নামে এক ইংরেজ নারীকে তিনি বিয়ে করেছিলেন। অবশ্য এই রেবেকার সাথে মাইকেল মধুসূদন দত্তের দাম্পত্য জীবন খুব বেশি দিন স্থায়ী হয়নি। তারপরে এমিলিয়া হেনরিয়েটা সোফিয়া, আমি লিখে দিচ্ছি এমিলিয়া
হেনরিয়েটা সোফিয়া। এমিলিয়া হেনরিয়েটা সোফিয়া নামে এক ফরাসি নারীকে তিনি বিয়ে করেন এবং এই এমিলিয়া হেনরিয়েটা সোফিয়ার সাথেই মাইকেল মধুসূদন দত্তের সারা জীবন কেটে যায়। এমিলিয়া হেনরিয়েটা সোফিয়া 1873 খ্রিস্টাব্দের 26 জুন মৃত্যুবরণ করেন এবং আমরা মাইকেলের মৃত্যুটা দেখেছি তার মাত্র 3 দিন পরে, অর্থাৎ 29 জুন 1873 খ্রিস্টাব্দে মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন। এবং এই এমিলিয়া হেনরিয়েটা সোফিয়ার সুবাদেই মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সের ভার্সাই নগরীতে গিয়েছিলেন এবং সেখানে থাকাকালীনই তার স্বদেশ প্রেমগুলো, চতুর্দশপদী কবিতাগুলো তিনি লিখেছেন। এবং আমরা যে কপোতাক্ষ নদ কবিতাটি পাঠ করব সেটিও ফ্রান্সের ভার্সাই নগরীতে বসেই রচনা করেছিলেন কবি মাইকেল মধুসূদন দত্ত। তো আমরা আবার মাইকেলের জীবনে আরেকটু আলোচনা করব। মাইকেল যখন ইংরেজি সাহিত্য রচনার চেষ্টা করেছিলেন, সেই ইংরেজি সাহিত্য রচনার চেষ্টার প্রয়াসস্বরূপ তার প্রথম ইংরেজি রচনা ছিল দ্য ক্যাপটিভ লেডি। দ্য ক্যাপটিভ লেডি এই রচনাটি অবশ্য মাইকেল মধুসূদন দত্ত কি ছদ্মনামে লিখেছিলেন। সেই ছদ্মনামটি হচ্ছে টিমোথি পেনপয়েম। টিমোথি পেনপয়েম ছদ্মনামে মাইকেল মধুসূদন দত্ত একটি ইংরেজি রচনা তৈরি করেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি ভাষা ও সাহিত্যের চমৎকার লেখনী ধারণ করলেও তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যের কবি হিসেবে বা সাহিত্যিক হিসেবে মর্যাদা লাভ করতে পারেননি। তার এক ফরাসি বন্ধু মাইকেল মধুসূদন দত্তকে বলেছিল যে, দেখো মাইকেল, ইংরেজরা জাতি হিসেবে বড়ই খারাপ। তুমি যতই ভালো ইংরেজি সাহিত্য রচনা করো না কেন, এরা কোনোদিনই তোমাকে ইংরেজি সাহিত্যিকের মর্যাদা দেবে না। তাই তুমি বরং তোমার দেশে ফিরে যাও। তোমার দেশে ফিরে গিয়ে তোমার মাতৃভাষাতেই সাহিত্য রচনা করো, তুমি বরং সেখানেই প্রতিষ্ঠা লাভ করতে পারবে। এরপরে অবশ্য মাইকেল মধুসূদন দত্ত বাংলায় কাব্য রচনা শুরু করেন এবং তিনি সার্থকতা লাভ করেন। তোমাদের জেনে রাখার সুবিধার্থে বলছি যে শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ের রোগ, এগুলো হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের রচিত নাটক। তাহলে আমরা প্রবাস জীবনে মাইকেল মধুসূদন দত্ত কিভাবে জীবনযাপন করছিলেন, প্রবাস জীবনে থাকাকালীন তিনি তার স্বদেশের শৈশবের সেই কপোতাক্ষ নদকে কেন ভীষণ ভাবে অনুভব করেছিলেন, সেটি বোঝার জন্য আমরা যদি আরেকটা কবিতা আলোচনা করি, তোমরা যদি মনোযোগী হও, আমি কবিতাটা ধীরে সুস্থে বলবো এবং বুঝিয়ে বলবো, তাহলে কপোতাক্ষ নদ কবিতাটি বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। এবং যদি আমি দশম শ্রেণীর আলোচনা করছি, তোমাদের পরিচিত কোনো ছোট ভাই বোন যদি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী হয়ে থাকে, তাহলে তাদের সেই অষ্টম শ্রেণীর বইয়ে বঙ্গভূমির প্রতি নামক একটি কবিতা রয়েছে। বঙ্গভূমির প্রতি, তারা এই কবিতাটি বুঝতেও সক্ষম হবে। আর আমি এখন যেটি আলোচনা করব সেটি হচ্ছে বঙ্গভাষা। এটিও একটি সনেট। এই সনেটটির মাধ্যমে তোমরা বঙ্গভূমির প্রতি
এই কবিতাটি এবং কপোতাক্ষ নদ এই কবিতাটি ভালোভাবে উপলব্ধি করতে পারবে। তাহলে চলো কথা না পারে আমরা চলে যাই বঙ্গভাষা সনেটটিতে। সেখানে মাইকেল মধুসূদন দত্ত বলছেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, অর্থাৎ বাংলা ভাষার ভাণ্ডার নানান ঐশ্বর্যে পরিপূর্ণ, তা সবে অবোধ আমি অবহেলা করি। অর্থাৎ বাংলা এই নানান ঐশ্বর্যে পরিপূর্ণ ঐশ্বর্য ভাণ্ডার ছেড়ে মাইকেল মধুসূদন দত্ত অবোধের মতো অবুঝের মতো তিনি বিদেশে পাড়ি জমালেন। আবারও বলছি, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আছড়ি। অর্থাৎ পরের ধনের আশায় বলতে এখানে বোঝানো হয়েছে পরের ভাষা, ইংরেজি ভাষা। অর্থাৎ পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরের ধনের আশায় ইংরেজি সাহিত্যে বড় কবি হওয়ার আশায় তিনি পরদেশে ভ্রমণ করলেন, বিদেশে ভ্রমণ করলেন। করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আছি। অর্থাৎ সেখানে যেন তিনি ভিক্ষুকের মতো দিন যাপন করলেন। পরের লাইনটা শুনলে তোমরা কবির জীবনযাপন আরো ভালোভাবে বুঝতে পারবা। কাটাইলু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় অনাহারে সুটিকায় মন। অর্থাৎ বিদেশের মাটিতে তিনি স্বদেশের সুখ স্বাচ্ছন্দ্য পরিহার করে অনিদ্রায় অনাহারে দিন যাপন করলেন। কেলিবু শৈবালে বলি কমল কানন। অর্থাৎ এখানে বিদেশি ভাষা তথা ইংরেজি ভাষাকে পচা শ্যাওলার সাথে তুলনা করা হয়েছে এবং মাতৃভাষা তথা বাংলা ভাষাকে কমল কানন তথা পদ্মফুলের বাগানের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ তিনি যেন পদ্মফুলের বাগান ছেড়ে পচা শ্যাওলার মধ্যে খেলা করতে গেলেন। অর্থাৎ বাংলা ভাষা ছেড়ে তিনি ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করতে গেলেন। স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে, ওরে বাছা মাতৃকোষী রতনের রাজি, এ ভিখারি দশা কেন তোর আজি। অর্থাৎ স্বপ্নে কুললক্ষ্মী কুলদেবী তাকে বলে দিল, হে বৎস তুমি মাতৃভাষায় একটি রত্ন, তাহলে কেন আজকে তোমার এই ভিখারি দশা। যা ফিরি অজ্ঞান তুই চারে ফিরি ঘরে, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষা রূপক্ষণী পূর্ণমণি চালে। অর্থাৎ তিনি সেই কুলদেবীর আদেশ পালন করে পুনরায় বাংলা ভাষায় সাহিত্য রচনা করলেন এবং সেখানেই তিনি ঐশ্বর্য ভাণ্ডারের সন্ধান পেয়ে গেলেন। তো প্রবাসী থেকে যখন মাইকেল মধুসূদন দত্ত ওই যে বলেছিলাম অনিদ্রায় অনাহারে দিন যাপন করছিলেন এবং সব দেশে সুখ স্বাচ্ছন্দ্য পরিহার করে সেখানে অনিদ্রায় অনাহারে দিন যাপন করছিলেন, তখন বারবার তার মনে পড়ছিল তার স্বদেশের তার শৈশবের স্মৃতি বিজড়িত সেই কপোতাক্ষ নদের কথা। তখন তিনি তার শৈশবের সেই যশোরের সাগরদাড়ির কপোতাক্ষ নদকে নিয়ে রচনা করেন আরেকটি সনেট বা চতুর্দশপদী কবিতা তথা কপোতাক্ষ নদ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছ। আজকের এই আলোচনাটুকু তোমরা যদি মাথায় রাখো তাহলে আগামী ক্লাসে আমি পুনরায় কপোতাক্ষ নদ কবিতাটি লাইন ধরে আলোচনা করলে তোমাদের বুঝতে আরো অনেক সুবিধা হবে। তাহলে আজ আর নয়, আগামী ক্লাসে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। সকলকে ধন্যবাদ।